নিউ ইয়র্কে জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক অনুষ্ঠিত। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের আশ্বাস মার্কিন প্রেসিডেন্টের। দেখা করলেন কানাডার প্রধানমন্ত্রীও। 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরা উচিত, রয়টার্সকে সেনাপ্রধান। ইতিবাচক বলছেন নেতারা। অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ ঘোষণার তাগিদ। শেয়ারবাজার কারসাজিতে সাকিব আল হাসান, 50 লাখ টাকা জরিমানা। সাবেক সেনাপ্রধান আজিজের তদবিরে 2 ভাইয়ের ভুয়া এনআইডি, 4টি বাতিল। পোশাক কারখানার অসন্তোষ নিরসনে 18 দফা দাবিতে একমত শ্রমিক ও মালিক পক্ষ। সচিবালয়ে 4 উপদেষ্টার সঙ্গে বৈঠক। সবাইকে কাজে ফেরার আহ্বান। এবং বিমানবন্দরে প্রবাসীদের দেয়া হবে ভিআইপি সেবা। আমিরাত ফেরত 87 জন পাবেন কর্মসংস্থান। মালয়েশিয়ায় শ্রমবাজারের জট খোলার চেষ্টায় সরকার। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ কথা জানান বাইডেন। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হয় দুই নেতার বৈঠক। প্রায় 30 মিনিট ধরে চলে এই বৈঠক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়াও বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বেশ কয়েকজন সরকার প্রধান ও বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদার, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রফেসর ইউনূস ও জাস্টিন ট্রুডো। বৈঠকে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয় অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন কানাডার প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপনের। মতবিনিময় করেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। রাহানুল রানা, সময় সংবাদ। এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি। ধন্যবাদ। জাতিসংঘের সদর দপ্তরের অভ্যন্তরে যে বহুল প্রত্যাশিত এবং ঐতিহাসিক যে বৈঠক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেটি শেষ হয়েছে। বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় 11টায়, অর্থাৎ বাংলাদেশ সময়ে, যেটি আমার সহকর্মী বলছিলেন যে 9টায়, কিন্তু 9টার কয়েক মিনিট আগেই এই বৈঠকটি আসলে শুরু হয়ে যায় বলে আমরা শুনেছি। এবং এই বৈঠকের যে সব সূচি ছিল তাতে দেখা ছিল যে 15 মিনিট বৈঠকটি হবে, কিন্তু এই বৈঠকটি কিন্তু 25 থেকে 30 মিনিট চলেছে। এই বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার সরকারের যে কিভাবে ক্ষমতা গ্রহণ করেছেন, কোন প্রেক্ষাপটে, অর্থাৎ বিগত আমলের যে শেখ হাসিনার সরকারের সময় বিভিন্ন ধরনের নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে ছাত্ররা যেভাবে আন্দোলন করেছে, সাহসী ভূমিকা পালন করেছে, এবং সেই বিষয়গুলো তিনি জো বাইডেনের সামনে খুব সংক্ষেপে তুলে ধরেন। এবং সেই সঙ্গে তাদের যে ত্যাগ এবং প্রায় 1000-এরও বেশি মানুষের মৃত্যু, সেই বিষয়গুলো তিনি খুব সংক্ষেপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সামনে তুলে ধরেন। এবং তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে জানান যে ছাত্ররা যদি বাংলাদেশে এমন সাহসী ভূমিকা নিতে পারে দেশ গঠনে, তাহলে অবশ্যই যুক্তরাষ্ট্রের উচিত সেই সব ছাত্র এবং সেই দেশের পাশে থাকা। এবং এই সময়ে তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারের প্রতি তিনি পূর্ণ সমর্থনের কথা জানান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে পূর্ণ সহযোগিতা দেওয়ার কথাও তিনি ব্যক্ত করেন। এই কথা শোনার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। এবং এই যে বৈঠক, এই বৈঠকে কিন্তু দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট আরও নানান বিষয় কিন্তু উত্থাপন হয়েছে, যেগুলো নিয়ে বিশ্লেষকরা আলোচনা করছিলেন। সেই সব বিষয়ের প্রায় সব কিছুই খুব সংক্ষেপে আলোচনায় এসেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তার মধ্যে রপ্তানি যে খাতে, যে পোশাক রপ্তানি
রপ্তানি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাজার এবং সেইখানে যে জিএসপি সুবিধা অর্থাৎ শুল্ক মুক্ত যে সুবিধাটি যদি যুক্তরাষ্ট্র আবার পুনর্বহাল করে তাহলে বাংলাদেশের পোশাক কারখানাগুলো আরও এগিয়ে যেতে পারবে এবং রপ্তানি আরও বাড়বে। সেই জিএসপি সুবিধাটির ব্যাপারে তিনি কথা বলেছেন। তিনি ব্যবসা বাণিজ্যের এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের ঋণ এবং বিভিন্ন প্রকল্পে যুক্তরাষ্ট্রের সহযোগিতার চেয়েছেন যুক্তরাষ্ট্রের কাছে। এবং জো বাইডেন তিনি বলেছেন যে তিনি তার দেশ বাংলাদেশের পাশে আছে এবং বাংলাদেশের সব ধরনের উন্নয়ন, অর্থনীতি থেকে ব্যবসা বাণিজ্য এবং দেশ পুনর্গঠনে তার সহযোগিতা অব্যাহত থাকবে। এই ছিল যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সদর দপ্তরের অভ্যন্তরে যে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐতিহাসিক বিরল যে বৈঠক, সেই বৈঠকের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। সরাসরি যুক্ত ছিলাম নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে থেকে। এদিকে নিউ ইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়েছে। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় দুজনের বৈঠক হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে। এদিন বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং বিশ্বজুড়ে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ বিষয়ে জাতিসংঘে বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। Two months back, a remarkable people's movement in Bangladesh starkly reminded how 170 million people value their aspiration for freedom, dignity, justice and equality over sheer growth numbers. Drawing on the past 5 decades' global discourse and development, we may need to truly value the values to secure our future. We also need to democratize digital technology tools, applications and innovations beyond profit, else many risk to be left out in a vast, evolving world of work. 1 থেকে 1.5 বছরের মধ্যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরা উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে জানিয়ে তিনি বলেছেন, ঐক্যবদ্ধ থাকায় ব্যর্থ হওয়ার কারণ নেই। 5 আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরপরই দৃশ্যপটে আসেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সেনাবাহিনীর প্রতি আস্থা রাখতে বলেন তিনি। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। তবে এর 3 দিনের মাথায় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে। জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন সংস্কার কার্যক্রম নেয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী এই সরকার। নিরাপত্তা বিধান করিব। তবে কিছুদিন পর থেকেই রাজনৈতিক মহল, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে তাগিদ আসতে থাকে নির্বাচনের রোডম্যাপ এবং অন্তর্বর্তী সরকারের সময়সীমা প্রকাশের জন্য। এদিকে সোমবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, যাই ঘটুক না কেন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাবে সেনাবাহিনী, যাতে করে অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ করতে পারে। 1 থেকে 1.5 বছরের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের কাজ সম্পন্ন হওয়া উচিত বলে মনে করেন ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলেও জানান বাহিনীর প্রধান। দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রয়োজন বলে মনে করেন তিনি। মত দেন, সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। সেনাপ্রধান বলেন, সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। সেনাবাহিনী তার সদস্যদের শেখ হাসিনার আমলে করা অন্যায়ের অভিযোগগুলো খতিয়ে দেখছে এবং ইতোমধ্যে কিছু সেনাকে শাস্তিও দিয়েছে বলে জানান বাহিনীর প্রধান। তবে এ বিষয়ে বিশদ কোনো বিবরণ দেননি জেনারেল ওয়াকার। তিনি বলেন, যদি সেনাবাহিনীর কোনো কর্মরত সদস্য দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তিনি ব্যবস্থা নেবেন। কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় অন্যায় করে থাকতে পারেন বলে মনে করেন তিনি। দেশকে স্থিতিশীল করতে এই সরকারের প্রচেষ্টাকে সেনাবাহিনী সমর্থন করছে উল্লেখ করে জেনারেল ওয়াকার বলেন, ডক্টর ইউনূস ও তিনি প্রতি সপ্তাহে একবার দেখা করেন। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। একসঙ্গে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই বলেও মনে করেন তিনি। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ। এদিকে সেনাপ্রধানের বক্তব্য ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক দলের নেতারা। দলগুলোর সঙ্গে বোঝাপড়া করে নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করা উচিত বলেও মনে করেন তারা।
নইলে ষড়যন্ত্রকারীরা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণে সংকট তৈরি করতে পারে বলেও শঙ্কা তাদের। আমি মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার এক মাসে এসে রাষ্ট্র সংস্কারে 6টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সেই কমিশন সুপারিশ সহ রিপোর্ট দেবে ডিসেম্বরে। কিন্তু পরবর্তী জাতীয় নির্বাচন কবে হবে সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছুই বলেনি অন্তর্বর্তী সরকারের কেউই। যৌক্তিক সময়ে নির্বাচনের কথা বলা হলেও তার সীমা নিয়ে কাটেনি ধোঁয়াশা। 1 থেকে 1.5 বছরের মধ্যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরা উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সেনাপ্রধানের সাক্ষাৎকারের পর এ নিয়ে মতামত দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। সেনাপ্রধানের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন, দলগুলোর সঙ্গে বোঝাপড়া করে নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করা উচিত। ডিসেম্বর মাসে যখন সংস্কার কমিশনগুলো যখন তাদের রূপরেখা দিবে, তখন রাজনৈতিক দলগুলোর সাথে বসে যেই সময় নির্ধারণ করা হবে, সেটা 18 মাস হতে পারে, সেটা 6 মাস হতে পারে, আই ডু নট নো, সেটাই হবে যৌক্তিক সময়। স্বল্পতম সময়ে যৌক্তিক সময়ের মধ্যে তারা যারা বিশ্বাসযোগ্য নির্বাচনের দিকে যাচ্ছেন, এ ব্যাপারে তার উচিত হবে রাজনৈতিক দল এবং জনগণকে পরিষ্কার করে কথা বলা। যদি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বোঝাপড়া থাকে, সকল স্টেক হোল্ডারদের সঙ্গে যদি বোঝাপড়া থাকে, আপনি 1-2 মাস 3 মাস বেশি সময় লাগলেও তখন কিন্তু কেউ আপত্তি করবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। নইলে ষড়যন্ত্রকারীরা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণে সংকট তৈরি করতে পারে। কক্সবাজার জেলা বিএনপির পুড়িয়ে দেয়া কার্যালয় পরিদর্শন শেষে তিনি কথা বলেন। সংস্কার কার্যক্রম চালু রাখার সাথে সাথে একটি নির্বাচনের রোডম্যাপ দিলে জাতীয় বুঝতে পারবে যে আমরা কবে নাগাদ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যাচ্ছি। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত না করতে পারে, সেই জন্য আপনারা সবাই সজাগ থাকবেন। অভ্যন্তরীণ ষড়যন্ত্র মোকাবেলায় দলমত নির্বিশেষে কাজ করার আহ্বান জানান বিএনপি নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার শেয়ার কারসাজিতে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের নাম। সিকিউরিটি আইন ভঙ্গ করায় সাবেক এই সংসদ সদস্যকে 50 লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। একই অভিযোগে আবুল খায়ের হিরু সহ 7 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 1,63 লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঝামেলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের। দেশসেরা ক্রিকেটার সাকিব নানা ব্যবসায় যুক্ত হওয়ার পর নামেন পুঁজিবাজারে। যৌথ অংশীদারিত্বে খোলেন ব্রোকারেজ হাউস মোনার্ক হোল্ডিংস। কয়েক বছর ধরে বেশ আলোচনায় পুঁজিবাজারে সাকিবের বিনিয়োগ। নানা সময়ে উঠেছে কারসাজির অভিযোগ। তবে এর আগে তাকে কোনো জরিমানা বা শাস্তি দেয়নি পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। একটা সময় সংস্থাটির শুভেচ্ছা দূত ছিলেন তিনি। তবে গত মাসের শেষ দিকে সাকিবকে বিশেষ দূত থেকে বাদ দেওয়ার পর এবার তাকে শেয়ার কারসাজির দায়ে জরিমানা করল বিএসইসি। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্য গত বছরের 17 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর কারসাজির মাধ্যমে বৃদ্ধির অভিযোগ প্রমাণ হয়েছে। সিকিউরিটিজ আইন ভঙ্গ করার দায়ে সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে আবুল খায়ের হিরুকে জরিমানা করা হয়েছে 25 লাখ টাকা। সব মিলিয়ে 7 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 1,63 লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা। সূত্র বলছে, সাকিব আল হাসান সহ একটি সংঘবদ্ধ গোষ্ঠীর হয়ে পুঁজিবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির সঙ্গে যুক্ত ছিলেন আবুল খায়ের হিরু। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের তদবিরে এই ভুয়া তথ্য দিয়ে তার 2 ভাই হারিস ও জোসেফের একাধিক এনআইডি তৈরির প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। আজিজের 2 ভাইয়ের 4টি এনআইডি বাতিল করেছে ইসি। এ বিষয়ে ব্যবস্থা নিতে দুদকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক। তদন্তের জন্য 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে নির্বাচন কমিশন। তদন্তে আজিজের 2 ভাইয়ের এনআইডিতে তথ্য জালিয়াতির প্রমাণ পেয়েছে ইসি। এনআইডি মহাপরিচালক বলেন, নিজেদের নামের পাশাপাশি মা বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের 2 ভাই হারিস ও জোসেফ। হারিস আহমেদ এনআইডিতে মোহাম্মদ হাসান এবং জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজিল। 2019 সালে হারিস আহমেদ এনআইডি কার্ডে তার ছবিও পরিবর্তন করেছিলেন, যাতে সুপারিশ করেছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তদন্তে দেখা যাচ্ছে যে এই মোহাম্মদ হাসান এবং জনাব মোহাম্মদ হারিস আহমেদ এই দুজন কিন্তু একই লোক। আবার দেখা যাচ্ছে যে
তোফায়েল আহমেদ জোসেফ এবং এই তানভীর আহমেদ তানজিল, এই দুজন একই ব্যক্তি 4টা এনআইডি কার্ড করে, পিতার নাম ওলটপালট করে এবং ঠিকানা পরিবর্তন করে। এবং ওই সময় জেনারেল আজিজ তখন সেনাপ্রধান ছিল, ওই সময় ওনার একটা জোর তদবির ছিল যে এটা যেন করা হয়। আজিজের 2 ভাইয়ের 4টি এনআইডি বাতিল করেছে ইসি। হারিস ও জোসেফ ভোটার তালিকা আইন 2009 সহ জাতীয় পরিচয় বিধিমালার 4টি আইন ভঙ্গ করেছে বলে জানান এনআইডির মহাপরিচালক। আজিজের 2 ভাই এনআইডি সংক্রান্ত সব ধরনের সেবা বঞ্চিত হবে বলেও জানান তিনি। যেই মুহূর্তে তদন্ত প্রতিবেদনটা আমরা পেলাম, আমরা পুরো 4টা এনআইডি কার্ডই আমরা পরিপূর্ণ বাতিল করে দিয়েছি। এই এনআইডির মাধ্যমে তাদের যত সুযোগ সুবিধা বাংলাদেশে, এই সুযোগ সুবিধা ভবিষ্যতে আর তারা করতে পারবে না, অন্ততপক্ষে এই 4টা এনআইডি কার্ড দিয়ে। তদন্ত রিপোর্ট দুদকে পাঠানো হয়েছে বলেও জানান ইসির এই কর্মকর্তা। সাথে সাথে সেটা জরুরি। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। পোশাক কারখানার অসন্তোষ নিরসনে 18 দফা দাবিতে শ্রমিক ও মালিক পক্ষ একমত হয়েছেন। বিকেলে সচিবালয়ে 4 উপদেষ্টার সঙ্গে শ্রমিক ও মালিক পক্ষের বৈঠকের পর যৌথ বিবৃতিতে তথ্য জানানো হয়। যৌক্তিক সব দাবি মানা হবে জানিয়ে নতুন করে শ্রমিক অসন্তোষ হলে কঠোর হাতে নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দেন উপদেষ্টারা। প্রায় 1 মাসের বহু বৈঠক আলোচনার পর অবশেষে তৈরি পোশাক শিল্পের চলমান অস্থিরতা নিরসনে মাতৃত্বকালীন ছুটি, হাজিরা ও টিফিন বিল বৃদ্ধি, জুলাই বিপ্লবে আহত শ্রমিকদের চিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি অন্যায্যভাবে শ্রমিক ছাঁটাই না করার প্রতিশ্রুতি ও আগামী 6 মাসের মধ্যে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সক্ষমতা মূল্যায়ন করা সহ 18 দফা দাবিতে ঐক্যমত পোষণ করে যৌথ বিবৃতি দিল শ্রমিক ও মালিক পক্ষ। এখন আমার সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি, যে কোনো আলোচনা কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়। মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এই বিবৃতি প্রদান অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা জানান, শ্রমিকদের সব ন্যায্য দাবি মেনে নেওয়া হবে। পোশাক শিল্পকে বাঁচাতে শিল্প কলকারখানায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন তিনি। আপনাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, আপনারা স্ব কর্মস্থলে ফিরে যাবেন। আগামীকাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে, প্রত্যেকটা কারখানার কার্যক্রম চলমান থাকে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে, আমাদের শিল্প যাতে হাতছাড়া না হয়, সেজন্য শ্রমিক, মালিক, সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। এ সময় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে শ্রমিক, মালিক ও শিল্পের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন শিল্প, মৎস্য ও স্বরাষ্ট্র উপদেষ্টা। শ্রমিক নেতারা আসছেন, নেতা নেত্রীরা আসছেন এবং তাদের সাথে যে একটা শ্রমিকদের যে সম্পর্ক, এটার ভিত্তিতে আজকে যে আলোচনা হয়েছে, এই প্রক্রিয়াটা যদি এভাবে চলতে থাকে, আমরা পরস্পরের সাথে যদি কথা বলা বন্ধ না করি, আমরা যদি কথাটা চালিয়ে যাই, নিশ্চয়ই আমাদের এখানে এটা স্থিতিশীল হবে। এই সমঝোতা চুক্তি থেকে আমাদের কিন্তু পিছু হটার কোনো কারণ কিন্তু কোনো কিছু নাই। এটা কেউ কোনো কিন্তু বাহানা দিয়ে যে না আমি এটা এখন মানব না, এটা কিন্তু করতে পারবেন না। অনুষ্ঠানের শেষ দিকে শ্রম সচিব বলেন, বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসে তৎপর রয়েছে বিদেশি ষড়যন্ত্র। চলমান শ্রমিক অসন্তোষের জেরে এরই মধ্যে বেশ কিছু ক্রয় দেশ বাংলাদেশ থেকে সরে গেছে অন্য দেশে, এমন তথ্যও জানিয়েছেন শিল্পোদ্যোক্তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বিমানবন্দরে প্রবাসীরা পাবেন ভিআইপি সেবা। কোনো ধরনের হয়রানি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। আমিরাত ফেরত 87 জনের কর্মসংস্থান ব্যবস্থার প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়া মালয়েশিয়া শ্রমবাজারের জট নিরসনে অন্তর্বর্তী সরকার সহযোগিতা করবে বলেও জানান উপদেষ্টা। বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড প্রবাসী আয়, অথচ সেই প্রবাসীরাই দেশে ফিরে হরহামেশা হয়রানির শিকার হন বিমানবন্দরে। এ নিয়ে অভিযোগের ফিরিস্তি জমলেও ব্যবস্থা নেয়ার নজির সামান্য। এবার রেমিটেন্স যোদ্ধাদের বিমানবন্দরে ভিআইপি সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানান, প্রতিশ্রুতি নয়, আগামী 1 মাসের মধ্যে উন্নত সেবা কার্যকর করা হবে। প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্য ফেরত প্রবাসীরা এ সুবিধা পাবেন। পর্যায়ক্রমে অন্যান্য দেশের প্রবাসীরাও এ সেবার আওতায় আসবেন বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অসহায় অপমানিত বোধ না করেন, এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে। নতুন শ্রমবাজার নিয়ে আগামী 2-3 মাসের মধ্যে সুখবর পাওয়া যাবে। এরই মধ্যে মালয়েশিয়াতে নতুন শ্রমবাজার উন্মুক্ত করতেও কাজ চলছে বলে জানান উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে ওনারা জীবন এবং জীবিকার ঝুঁকি নিয়ে ওখানে কারাবরণ করেছেন। আমরা ওনাদেরকে
কর্মসংস্থানের ব্যবস্থা করব বাংলাদেশে। এছাড়া সাব এজেন্টদের রেজিস্ট্রেশন, সেবা অনুযায়ী রিক্রুটিং এজেন্টদের ক্যাটাগরি ভাগ করা, দূতাবাসে প্রবাসীদের সেবা নিশ্চিত করা, 12টি ব্যাংকের মাধ্যমে ঋণ সেবা দেয়া সহ বেশ কিছু উদ্যোগ তুলে ধরেন উপদেষ্টা আসিফ নজরুল। প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, এই ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়। তো আমরা এখন এমন একটা ব্যবস্থা করেছি, এই ব্যাংকে এখন সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে। দূতাবাসগুলো ঠিকমতো দায়িত্ব পালন করেন না, এই ধরনের অভিযোগ রয়েছে। তো আমরা সেটা খুব শক্তভাবে দেখার চেষ্টা করেছি। এ সময় বিদেশে যেতে ইচ্ছুক শ্রমিকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং অর্থ পাচার সহ অর্থনৈতিক খাতের সংস্কারে আইএমএফ-এর কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। সহায়তার প্রক্রিয়া নিয়ে অক্টোবরে আইএমএফ-এর বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সকালে সচিবালয় সংস্থাটির 9 সদস্যের সঙ্গে বৈঠক শেষে এসব জানান উপদেষ্টা। এদিকে বিকেলে বাংলাদেশ ব্যাংকে বৈঠকের পর মুখপাত্র জানান, বাংলাদেশ ব্যাংক সঠিক পথে থাকলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকার পর্যবেক্ষণ দিয়েছে আইএমএফ। গত 1.5 দশকে আর্থিক খাতে লুটপাট, প্রাতিষ্ঠানিক নীতি কাঠামোর ভঙ্গুর পরিস্থিতিতে চরম সংকটে বাংলাদেশ। নানা জটিলতাই রয়েছে রাজস্ব বিভাগ। এমন প্রেক্ষাপটে অর্থ সহায়তার পাশাপাশি অত্যাবশ্যক হয়ে পড়েছে সংস্কার। অন্তর্বর্তীকালীন সরকারের নানা উদ্যোগে বিশেষ সহায়তায় আগ্রহী দাতা সংস্থা বিশ্বমোড়ল, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ। মঙ্গলবার সচিবালয়ে সংস্থাটির আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে সহ 9 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদের সঙ্গে। পরে উপদেষ্টা জানান, ব্যাংকিং খাত, রাজস্ব, অর্থ পাচার সহ আর্থিক খাতের বিভিন্ন সংস্কারে আইএমএফ-এর কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। আমরা বলেছি যে আমাদের মোটামুটি সংস্কারের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিয়েছি। ব্যাংকিং সেক্টরে বলেন, এনবিআর সেক্টরে আমরা নিয়েছি। এটা সময় কিছু লাগবে, এই ব্যাপারে আমাদের রিসোর্স গ্যাপ কত লাগবে সেই নিয়ে আলাপ হয়েছে। শুধু আইএমএফ নয়, অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও সংস্কার নিয়ে একই রকম আলোচনা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ কিভাবে কোন পথে সহায়তা করবে তা নির্ধারণ হবে অক্টোবরে সংস্থাটির বোর্ড মিটিংয়ে। শুধু আইএমএফ না, এটা একটা মনে রাখবেন, আমরা কিন্তু অন্যদের সাথে আমরা ডুপ্লিকেশন না করে, মানে কোনো রকম না করে আমরা একযোগে যেন সবাই যেন একসাথে এফোর্ড করতে পারে। এদিকে বিকেলে বাংলাদেশ ব্যাংকে মুদ্রানীতির আধুনিকায়ন, বর্তমান অবস্থা, আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন পরিস্থিতি, এক্সচেঞ্জ রেট সহ $3 বিলিয়ন অতিরিক্ত ঋণ চাওয়ার বিষয়ে আইএমএফ স্টাফ ওপেনিং মিটিংয়ে বসে বাংলাদেশ ব্যাংক ও আইএমএফ। পরে মুখপাত্র জানান, আইএমএফ-এর শর্ত অনুযায়ী $24 বিলিয়ন বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখার নির্দেশনা থাকলেও তা $20 বিলিয়ন নিচে অবস্থান করায় সন্তোষ নয় সংস্থাটি। ইন্টারন্যাশনাল রিজার্ভের ব্যাপারে ওনারা একটা টাকার অঙ্ক আউটকাম ইন্ডিকেটর হিসেবে ঠিক করেছিলেন, সেটা হলো $24 বিলিয়ন। এটা হলো নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ। সেই জায়গায় বর্তমানে আমাদের অর্জন আছে $19.47 বিলিয়ন। আইএমএফ-এর শর্ত অনুযায়ী বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে 3.5 মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা থাকার কথা থাকলেও বাংলাদেশ ব্যয় মেটাতে পারবে 3.1 মাসের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। লোক দেখানো কাজ করে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আলী। সকালে নয়াবাজার জিন্দা পার্ক পরিদর্শন শেষে তিনি একথা বলেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের 12টি টিম গঠন করা হয়েছে উল্লেখ করে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। মঙ্গলবার সকালে রাজধানীর নয়াবাজার এলাকায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের দায়ী করেন তিনি। স্থানীয়রা অভিযোগ করেন, পরিদর্শনকে কেন্দ্র করেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হয়, এরপর আর কোনো কার্যক্রম দেখা যায় না। মাসে একবারও এটা দেখা যায় আমাদের আশেপাশে যে মানে আমার সিটি কর্পোরেশনের যে কাজগুলা, এগুলো তারা ঠিকঠাক মতো হয় না। যখন নাকি মেয়র সাহেব আহে, দলবাইন্দা আহে, সুইপার আহে, মেথর আহে, অমুক আহে, তমুক আহে, যখন এটা চলে যায় তখন আবার যেইছে কোনো কাজ হয় না। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় যাতে পানি জমতে না পারে। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন এলাকায় 12টি টিম গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যদি আপনারা প্রথমেই কাউন্সিলরকে ধরেন যে আপনার এলাকায় অপরিচ্ছন্ন কেন, তাহলে কাউন্সিলরও তৎপর হবে এবং দেখা যাবে যে ধাপে ধাপে ক্লিনার যিনি তাকেও মাঠে পাওয়া যাবে। ঝাড়ুর ধরন দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটু আগে ঝাড়ু দেওয়া হয়েছে। তো তাহলে ওই 1 বছর পরে মন্ত্রী সাহেব আসবেন, সেই দিন কেন সাজগোজ, সারা বছর কেন আমরা সাজগোজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি না? জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে যার যার জায়গা থেকে কাজ করার আহ্বান জানান সংশ্লিষ্টরা।
আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। আগের সরকারের আমলে পদবঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি না দিয়ে জোরপূর্বক বদলির অভিযোগ করেছেন কর্মকর্তারা। রাতে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে না পেয়ে দুজন অতিরিক্ত সচিবের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন যুগ্ম সচিব, উপসচিব পর্যায়ের 50 জন কর্মকর্তা। তারা বলেন, সম্প্রতি ডিসি নিয়োগে যোগ্য হওয়ার পরও তাদের পদায়ন না করায় আন্দোলন করেন। জোরপূর্বক বদলি বন্ধ, যোগ্যদের পদোন্নতি দেওয়ার দাবি জানান তারা। বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে ফের তারা আন্দোলন ও কর্মবিরতিতে যাবেন। কক্সবাজারে ডাকাতে ছুরিকাঘাতে নিহত সেনা অফিসার তানজিম সারোয়ার নির্জনের দাফন সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে এ ঘটনায় 3 ডাকাত সহ 6 জনকে আটক করা হয়েছে। সেনা অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনকে সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। নির্জনকে শেষবারের মতো দেখতে ভিড় জমান আত্মীয় স্বজন ও স্থানীয়রা। মঙ্গলবার বিকেল 3:30টার দিকে হেলিকপ্টারে করে তানজিমের লাশ আনা হয় টাঙ্গাইল সদরের ডিস্ট্রিক্ট গেট এলাকার হেলিপ্যাডে। সেখান থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে লাশ গ্রামের বাড়ি নেওয়া হয়। পরে বোয়ালি মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় তানজিমকে। আমি আমার ছেলের এই মৃত্যু আমি কখনোই আশা করি নাই। পরিবারের পক্ষ থেকে আমাদের আবেদন থাকবে সর্বোচ্চ যেন যারা এটার সাথে জড়িত তাদের শাস্তি। সোমবার রাতে কক্সবাজারের চকরিয়ার ডুলা হাজরা এলাকায় অভিযানে যায় যৌথ বাহিনী। উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাতরা। এ সময় তাদের ধাওয়া করেন সেনা সদস্যরা। এক পর্যায়ে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনকে ছুরিকাঘাত করে এক ডাকাত। তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ 3 ডাকাত সহ 6 জনকে আটক করা হয়। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। অনুপ্রবেশের দায়ে ঠাকুরগাঁও সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের হাতে তুলে দেয় বিজিবি। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। বাংলাদেশে অনুপ্রবেশের 6 ঘন্টা পর ভারতে ফেরত গেল বিএসএফ সদস্য। বিজিবি জানায়, মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্ত এলাকায় গবাদি পশু চড়াতে যায় স্থানীয় কয়েকজন নারী পুরুষ। এ সময় ভারতের দক্ষিণ গৌরীপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেয়। পরে উপল কুমার সহ 2 বিএসএফ সদস্য বাংলাদেশের প্রায় 300 গজ ভেতরে অনুপ্রবেশ করে। পরবর্তীতে বাংলাদেশের নাগরিকদের গুলি করতে চাইলে একত্রিত হয়ে উপল কুমার নামে এক বিএসএফ সদস্যকে আটক করে পাশের কোনাপাড়া গ্রামে নিয়ে আসা হয়। চান্দেরহাট সীমান্তের বিজিবি ক্যাম্পে খবর দিলে ওই বিএসএফ সদস্যকে আটক করে বিজিবি। 2 জন আসছে, তারা একজন ভয়ে পালা গেছে আর একজনকে আটক করা হয়েছে। যেটা আমাদের বাড়িঘর, তারা সেখানে হামলা দিতে আসছে। সে হামলা মানে কি একবারে লাঠি সোটা নিয়ে। কোনো রকমের টর্চার আমরা বাংলাদেশিরা করে নাই। উনি যে ভুল করছে উনি ওটা ভুল স্বীকার করছেন। বিকেলে বিএসএফ বিজিবি পতাকা বৈঠক শেষে উপল কুমারকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়। একজন বিএসএফ সদস্য ভুলক্রমে আমাদের বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ে, তো তাকে আমরা আপনার যে আমাদের প্রসিডিউর পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের কাছে আবার হ্যান্ডওভার করলাম। মঙ্গলবার সকালে ওই উপজেলার চান্দেরহাট সীমান্তের 334 নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বিএসএফ সদস্য উপল কুমার। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। জয় দিয়েই নারী টি-20 বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ। প্রথম ম্যাচ জিততে পারলে সেমিফাইনাল খেলাও অসম্ভব নয় বলে জানান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপ সামনে রেখে আজ মিরপুরে অনুষ্ঠিত হলো নারী দলের আনুষ্ঠানিক ফটো সেশন। বৃহস্পতিবার বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশের মেয়েরা। মিরপুর শেরে বাংলায় নারী বিশ্বকাপের স্বপ্ন সারথীরা আনুষ্ঠানিক ফটো সেশনে চোখে ছিল আত্মবিশ্বাস আর অদম্য মনোবলে ওদের লক্ষ্য মরুর বুকে নারী টি-20 বিশ্বকাপে ঝড় তোলা। রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে। বি গ্রুপে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আছে স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। 2014 সালে টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র জয়টা এসেছিল বাংলাদেশের। এরপর বিশ্বকাপ শুধু এসেছে আর গেছে, জয় অধরাই থেকেছে। এটা বড় এক আক্ষেপ অধিনায়ক জ্যোতির কাছে। 2014 ছাড়া কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা আমরা সিঙ্গেল ম্যাচ উইন করতে পারিনি। ভালো ক্রিকেট খেলছি, বাট আলটিমেটলি ভালো ক্রিকেট খেলার আসলে কোনো মানে না যদি আপনি ম্যাচ উইন করতে না পারেন। বিশ্বকাপে অন্তত একটা জয় চায় বাংলাদেশ। এরপর ফ্লো চলে আসলে এই দল নিয়ে সেমিফাইনাল খেলা অসম্ভব নয় বলেও মনে করেন জ্যোতি। প্রথমে ম্যাচ উইন করার টার্গেট থাকবে এবং সেকেন্ড হচ্ছে যখন আমরা এই ফ্লোটা পাবো, আমার কাছে মনে হয় আমাদের যে টিম এই ফ্লোতে
অবশ্যই সেমিফাইনাল কে না খেলতে চাই, সো আমাদের টার্গেট থাকবে সেভাবেই। আবুধাবিতে নারী দলের খেলার অভিজ্ঞতা থাকলেও সার্জিয়ার উইকেটে একেবারেই নতুন। তবে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা কাজে আসবে বলে মনে করেন অধিনায়ক। নির্দিষ্ট কোনো ইউনিট নয়, 3 বিভাগেই ভালো করার তাগিদ তার। দুবাই উইকেট বরাবরই ভালো, যদিও সার্জিয়ায় খেলা হচ্ছে, ওখানে কিছু ম্যাচ আমরা দেখছি আফগানিস্তান সাউথ আফ্রিকা ছিল ওদের খেলা হচ্ছে, হয়তো আমাদের ফরে আসতে হবে কারণ স্পিনটা অনেক বেশি ভালো। সো এই দিক থেকে আমরা ব্যাটাররা স্পিন ভালো খেলে, সো ডেফিনেটলি বলবো যে আমার ইচ্ছা তো এটাই থাকবে যেন ব্যাটাররা ভালো করে। বিশ্বকাপের প্রথম ম্যাচ দিয়ে নিজের ১৭তম টি-20 ম্যাচ খেলার মাইল ফলক ছোঁবেন জ্যোতি। গেল বিশ্বকাপের মতো এবারও ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। কোচ তিলকারত্নেকে আশা জাগাচ্ছে সবশেষ শ্রীলঙ্কা সিরিজের ফলাফল। There are some positive batting displays, so we're very much confident that they will. It's all about it's about your confidence levels. So they are confident enough, I suppose, and I'm sure they will go out there and do the needful. পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিউ ইয়র্কে জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক অনুষ্ঠিত। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের আশ্বাস মার্কিন প্রেসিডেন্টের। দেখা করলেন কানাডার প্রধানমন্ত্রীও। 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরা উচিত, রয়টার্সকে সেনাপ্রধান। ইতিবাচক বলছেন নেতারা। অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ ঘোষণার তাগিদ। এবং শেয়ার বাজারে কারসাজিতে সাকিব আল হাসান, 50 লাখ টাকা জরিমানা। সাবেক সেনাপ্রধান আজিজের তদবিরে 2 ভাইয়ের ভুয়া এনআইডি, 4টি বাতিল। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।